আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। শুকরিয়া মহান আল্লাহর কাছে আমরা আরও একটা নতুন লাইভে নতুন আয়োজনে হাজির হতে পারলাম। ডে 16 16তম দিনের আয়োজন। আলহামদুলিল্লাহ, ভাবতেই কৃতজ্ঞ চিত্তে মহান আল্লাহর কাছে মাথা নত হয়ে আসে। শুরু করেছিলাম 1তম দিন, আল্লাহ যে আজকের দিন পর্যন্ত রাখবেন সেটা কি ভাবতে পেরেছিলাম? শুধুই ছিল প্রত্যাশা, মহান আল্লাহ সেটি পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, সাথে দোয়া করি তোমাদের জন্য যারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও কোনোভাবেই তোমরা লাইভ মিস করছো না। আলহামদুলিল্লাহ, আজকের 16তম দিনে আমরা নতুন কিছু শিখব, নতুন কিছু জানব। সাথে এটাও জানিয়ে দিই, আমাদের আয়োজন কিন্তু অনেকটাই শেষের দিকে। একেবারেই বলা যায় খালি কলসি, সেখানে ইনফরমেশনের বার্তাগুলো পূর্ণ হতে হতে এখন প্রায় কানায় কানায় পূর্ণ। এখন সব বুঝে গেছো তুমি, কোথায় তোমার অপূর্ণতা, কি কারণে তোমার ব্যর্থতা। তুমি আর কখনো কাউকে অভিযোগ দিতে পারবে না। তুমি আর অজানা কেউ নও, তুমি জানো না এমন কিছু নয়, সব কিছু তুমি জানো। ফ্রি হ্যান্ড রাইটিং কি, কি কারণে তোমার ব্যর্থতা ঘটেছিল, আর কীভাবে বা পরবর্তী দিনগুলোতে তুমি ভালো করবে। কমেন্টে নজর রাখলাম। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সাথে আমিও জানতে চাই তোমরা কেমন আছো। সাথে আজকে একটা জিনিস তোমরা সবাই জানাও তো, কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ। মানে তোমার নাম দরকার নেই, ডিস্ট্রিক্টের একটু নেম বলো এবং থানার নাম। ডিস্ট্রিক্ট এবং থানা অবশ্যই তুমি উল্লেখ করবে, কেমন? ওয়েল, আজকের ক্লাসে প্রবেশ করব। সাথে একটা গুড নিউজ হচ্ছে যে আগামী ফ্রাইডে অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের বন্ধ। দারুণ ব্যাপার না? অনেকটা ফান। হ্যাঁ, শুক্রবার তো এমনি বন্ধ থাকে, বাট শুক্রবার তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো, বিকজ এই দিনে তোমার না হওয়া পুরনো পড়াগুলো তুমি রিকভার করতে পারবে। আর তোমাদের সাথে যারা শুরু করেছিল বা তোমরা যারা এই ক্লাসটি পরে দেখবে, তোমাদের প্রত্যেককে বলি, শেষ ক্লাস, আমাদের শেষ দিন যে ক্লাসটি হবে, প্রত্যেকেই ক্লাসটিতে অ্যাটেন্ড থাকবে মনে করে এখন থেকে শিডিউলটা মেনটেন করো। দেখো সেই দিন কোনো দাওয়াত, সেই দিন কোনো কাজ বিশেষ কিছু রয়েছে কিনা রাত 9টা বেজে 15 মিনিটে। ঠিক আছে, রাতটা সেই দিনের যেন স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে, এই জন্য এখন থেকে একটু প্ল্যানিং রাখো। ওয়েল, আমরা ক্লাসে প্রবেশ করছি আর সাথে সাথে দেখছি মানে কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ। ওয়েল, ক্লাসের সময় আর কোনো কমেন্ট বা অন্য কোনো কথা বলা যাবে না, শুধু এখন লিখো তোমার জেলা এবং থানার নেম। এবার চলো আমরা ক্লাসের মাঝে ডুব দিই। ডে 16, 16তম দিনের আয়োজন। আলোচ্য বিষয় দ্য পাওয়ার অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ লেখাতে প্যাসিভ ভয়েসের ব্যবহার এবং তার বিশেষ ক্ষমতা। শিরোনাম, লেখা হবে সাধারণ থেকে পরিশীলিত। অর্থাৎ সাধারণ একটি লেখাকে আমরা কোনো কোনো সময় প্যাসিভ ভয়েস ব্যবহার করে অসাধারণ করতে পারি। সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ আজকের ক্লাসে পুরোটা সময় জুড়ে। আর তার আগেও আমি জানতে চাই, মোটামুটি ভয়েসের নাম শুনেছ, ছোটোখাটো ভয়েস চেঞ্জিংগুলো পারো আগের থেকে বুঝতে, তারা একটু কমেন্টে জানাও। এই বিষয়টা নিয়ে কথা বলবো। শুরুতেই দেখাবো টপ 7 ফ্যাক্টস, 7টি গুরুত্বপূর্ণ বিষয় যেটির সঙ্গে রিলেট করবে আমাদের আজকের পুরো আয়োজন এবং লেখার সাথে যে বিষয়গুলো লাগবে সবটাই। তো তার আগে আমরা একটু হোমওয়ার্ক থেকে ফিরে আসি। ওয়ার্ড লিস্ট, ভোকাবুলারি। এই তো চ্যাপ্টার 1, চেঞ্জিং ওয়ার্ড। অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, তাই না? গতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম 260 পর্যন্ত। তো পড়লে কারা মোটামুটি পড়ছো তারা একটু সম্মতি জানাও প্রতিদিনই, যদিও জানতে চাই আজও তার ব্যতিক্রম নয়, একটু জানাও দেখি গতদিনে আমি যে পড়াগুলো দিয়েছিলাম তোমরা পড়ে আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছ, একটু জানাও। আর এর সাথে সাথে আজকের পড়াটি নিয়ে নাও। দেখো, নিজের অজান্তে আমাদের আলোচনাটাও মানে আমাদের এই কোর্সটাও শেষ হয়ে যাবে এবং সাথে সাথে দেখবে যে হোমওয়ার্কও শেষ হয়ে যাচ্ছে। সো তুমি যদি খুব বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে চাও তাহলে তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড হবার পূর্বে হোমওয়ার্কটা শেষ করে অ্যাটেন্ড হওয়া। তাহলে একসাথে 2 in 1, দুইটা কাজ হবে। ফ্রি হ্যান্ড রাইটিং তো শিখবেই, তার সাথে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মূল যে উপাদান যেটি লাগবেই সেটি হচ্ছে ভোকাবুলারি, কন্ট্রোলে চলে আসবে। রাইট, 20 দিনের এই জার্নিতে। তাহলে আজকে আমরা নেব 260 হয়েছে, তার মানে 261 থেকে নেব আমরা। ওয়েল, এই হচ্ছে 261 নাম্বার, এখান থেকে শুরু হবে। প্রতিটা শব্দেরই তুমি অ্যাবলিশন, বাতিল,
তার পার্টস অফ স্পিচটা দেখে নাও, নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি। শব্দটা দেখো, তার উচ্চারণ, কোন পার্টস অফ স্পিচ, তার বাংলা, এবং মূল শব্দটা দিয়ে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করা হয়েছে এবং সেই বাক্যে মূল শব্দটা কোথায় এসে বসেছে যেটা বোল্ড করা আছে, এবং তারপরে তুমি বাংলাটা দেখো। এইভাবে করে 261 থেকে 290 পর্যন্ত আজকের পড়া, 261 থেকে 290 পর্যন্ত। তো ঠিক এভাবে ধারাবাহিকভাবে পড়তে থাকো, আর এই পড়ার সংখ্যাটা হবে 20 বার। 261 থেকে 290 পর্যন্ত টানা 20 বার পড়বে। বুঝেছি, মনে আছে কি নাই, ভুলে গেছি, এইগুলো তোমাকে ভাবতে হবে না। তোমার কাজ হলো 20 বার পড়া, 261 থেকে 290 পর্যন্ত 20 বার পড়া। এই হলো 290 নাম্বার, ডেকোরেশন। আচ্ছা, তো একটা বিষয় যে যদি আমরা 1 থেকে কাউকে 290 পর্যন্ত গুনতে বলি, যতটা সময় লাগবে একবার ভেবে দেখো তো। যারা 20 বার করে পড়েছে বা 15 বার পড়েছে বা 10 বার পড়েছে এবং যাদের এই ওয়ার্ডগুলো পড়া হয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? অনেকটা সময়, অনেক সাধনার ব্যাপার এখানে লুকিয়ে আছে। 1 থেকে 290 পর্যন্ত গুনতেই কতটা সময় লাগে, আর যে পড়েছে ভালোবাসা দিয়ে, আমার কমিটমেন্টটা সে রাখতে চেয়েছে এই মর্মে, নিজেকে সমৃদ্ধ করবে এই মর্মে, তাহলে এই 1 থেকে 290 পর্যন্ত আজ পর্যন্ত যে ভোকাবুলারিগুলো দিলাম সেগুলো পড়ার ইতিহাস, এর পেছনে লুকিয়ে থাকা ঘটনাগুলো নিশ্চয়ই সে অনেক বেশি অবগত। প্রত্যেকের জন্য দোয়া করি ছোটোখাটো সমস্যাগুলোকে যেন অজুহাতের চাদরে না মুড়িয়ে এগুলোকে আমরা ফেলে দিই এবং কাজের কাজটা আমরা করি। অজুহাত খুব কম দেখাবো, কাজে আমরা বেশি প্রমাণ দেব। ঠিক আছে, তো আমরা ওয়ার্ড লিস্টের পর এবার যাই আমরা মূল আলোচনায়। তো যেটি বলছিলাম, টপ 7 ফ্যাক্টস। প্রথমে আমরা প্যাসিভ ভয়েসে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে বিষয়টি লাগবে 7টি ঘুরে ফিরে ব্যবহার হবে, সেই 7টা আমরা টপ ফ্যাক্টস একটু দেখে নিই। ওকে, এই হলো টপ 7 ফ্যাক্টস। শিরোনাম, ইন প্যাসিভ ফরম্যাট ইউজড ইন ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় যেগুলো ব্যবহার হয়। আমি যদি আরেকটু সহজ করে বলি যে মূলত প্যাসিভ ভয়েস বাণী হলো সেখানে টেন্সের ব্যবহার। আর যারা তোমরা কমেন্টে লিখেছিলে যে ভয়েস মোটামুটি পারি, কেউ কেউ বলছে অল্প বুঝি, প্র্যাকটিস করলে হবে ইত্যাদি, সবার জন্যই যেটি বলবো যে একটু মনোযোগ দিয়ে দেখো আর সময় পেলেই ভয়েসের স্ট্রাকচারগুলো একটু দেখবে, তাতে করে তোমার লেখার ক্ষেত্রে সেটাকে চমৎকারভাবে তুমি ব্যবহার করতে পারবে। তো যেটি বলছিলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টেন্সের যে ব্যবহারগুলো, 12 প্রকার টেন্সের ভিতরে সবগুলো ব্যবহার হয় না, ঘুরে ফিরে 6 ধরনের টেন্স দিয়েই তুমি যে কোনো লেখায় লিখতে পারো বা ব্যবহার হয় বলে আমার অভিজ্ঞতায় বা আমার অ্যানালাইসিস থেকে এসেছে। সেই 6টা দেখব, তার সাথে একটা থাকবে মডেল। এবং এই কথাগুলো লেখার ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করলে সেটা খুব চমৎকার দেখায়। যেমন এই বাংলা বাক্যটা দেখো যে উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হয়। লক্ষণীয় বিষয়, যখন প্যাসিভ হবে তখন হয় বা হয়েছিল এই কথাগুলোর পূর্বে একটা করা কথা কমন থাকবে প্রতিটার ক্ষেত্রেই। তুমি যতগুলো আমি এখানে বাক্য দিয়েছি দেখো, আমি যে টেন্সেই কথাটা বলি না কেন, এই করা কথাটা বাংলায় আবশ্যক হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মনে রাখার মতো বিষয়। উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হয়, তার মানে অন্যের দ্বারা করা হয়। অতএব আমি আনসারে লিখছি, দ্য আনসার স্ক্রিপ্টস আর চেকড বাই দ্য টিচার। এই যে বাই দ্য টিচার আছে না, নর্মালি আমরা যখন কোনো একাডেমিকের কথা বলি, কোনো ক্লাস ওয়াইজ ভাবি, সেখানে কিন্তু আমরা এইভাবে করে বাই ব্যবহার করতে অভ্যস্ত। পরীক্ষায় থাকে যে আমি ভাত খাই, এটার প্যাসিভ ভয়েস করো। আই ইট রাইস, তখন বলা হয় রাইস ইজ ইটেন বাই মি। এই বাই ব্যবহার করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে যে মনে হয় যে প্যাসিভ ভয়েস মানেই মনে হয় সেখানে বাই থাকা বাধ্যতামূলক। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো রাইটিংয়ের ক্ষেত্রে এই বাই ব্যবহার করাটা একেবারে ইরিলিভ্যান্ট এবং লেস স্ট্যান্ডার্ড, না ব্যবহার করাটাই মোর স্ট্যান্ডার্ড। এটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। সো এই বাই দ্য টিচার খুব বেশি বলার দরকার ছিল না, তবে যেহেতু এখানে বাংলায় শিক্ষক দ্বারা কথাটি আছে, তাই আমি এখানে এটা দিতে পারি। কিন্তু লক্ষ্য করে দেখো তো, উত্তরপত্রগুলো পরীক্ষা করা হয়, এটাই কি মূল কথা নয়? কে পরীক্ষা করেছিল মেন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমার মূল কাজটা হয়েছে কিনা। লেখার ক্ষেত্রে এই জিনিসটি ঘুরে ফিরে বারবার আসবে যে বাই পরবর্তী অংশটুকু না দিলেও যে স্ট্যান্ডার্ড হয় সেটা একটু মনে রাখো তোমরা। তাহলে এখানে আমরা বেশ কয়েকটি বিষয় দেখলাম। প্রথম বিষয়টা হচ্ছে বাংলায় করা কথাটি নিহিত থাকে। ওকে, এরপর জানলাম যে
প্যাসিভ ভয়েসে বাই কথাটি ব্যবহার করতে হয়, কিন্তু লেখার ক্ষেত্রে এটি অ্যাভয়েডও করা যায়। এবং আরেকটি বিষয় আমরা এখন জানব যে 6 ধরনের টেন্স প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আমি লেখার আগে তোমরা লিখে ফেলতে পারো দ্য আনসার স্ক্রিপ্টস আর চেকড বাই দ্য টিচার। এটা কোন টেন্স? অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্ব, মূল ভার্বে, পাস্ট পার্টিসিপল। এজন্যই বললাম যে তোমাদের প্যাসিভ ভয়েসটা কাদের কাদের কন্ট্রোলে আছে, যদি একটু থাকে তাহলে খুব ভালো। আজকের পর কোনো একটা বই থেকে খুলে আবার একটু চেক দিয়ে নিও, সেটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। কেমন? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা ব্যবহার রাইটিংয়ে দেখতে পাবো। এবার পরে বাক্যটি দেখো, উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হয়েছিল, মানে পাস্ট টেন্স। কথাটা একই থাকবে, দ্য আনসার স্ক্রিপ্টস ওয়ার চেকড। যেহেতু স্ক্রিপ্টস এটা প্লুরাল, তাই আমি এখানে ওয়ার নিয়েছি, ওয়ার চেকড বাই দ্য টিচার। আমার প্রশ্ন হলো এটি কোন টেন্সে প্যাসিভ ভয়েস? ইয়েস, এটি হলো পাস্ট ইনডিফিনিট, রাইট? আমাদের এখানে মূল কাজ হচ্ছে টপ 7 ফ্যাক্টসগুলোকে শুধুমাত্র একটু চিনে রাখা এবং এটি জেনে নেওয়া যে লেখার ক্ষেত্রে কোন টেন্সের প্যাসিভ ভয়েসগুলো বেশি ব্যবহার হয়। পরে বাক্যটা, উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হবে, হয়নি মানে হবে, মানে ফিউচার। সো দ্য আনসার স্ক্রিপ্টস উইল বি চেকড, উইল বি চেকড। ইয়েস, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কারণ ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল, উইল এর সঙ্গে একটা বি লাগাতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে হচ্ছে, চলমান। সো দ্য আনসার স্ক্রিপ্টস আর বিং চেকড, আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং, ভার্বে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার সাথে সাথে লিখো, অথবা তোমরা চাইলে একটু রিভিউ করতে পারো, কমেন্টে লিখতে পারো সেন্টেন্স দেখে যে স্যার এটা আমি ধরতে পারছি। আচ্ছা, তারপর একটা 5 নাম্বার, উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হচ্ছিল, করা হচ্ছিল মানে পাস্ট টেন্স। সো ওয়াজ বিং, ওয়ার বিং, ভার্বে পাস্ট পার্টিসিপল। দ্যাট মিনস এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আর 6 নাম্বারটা দেখো, উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা হয়েছে, চেক করা হয়েছে, কাজটি শেষ, কিন্তু একটা ফল বিদ্যমান, তার রেজাল্ট হয়তো আমাদের হাতে। সো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে, মানে ভার্বে পাস্ট পার্টিসিপল। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর পরের বাক্যটা দেখো তোমরা, উত্তরপত্রগুলো শিক্ষক দ্বারা পরীক্ষা করা যেতে পারে, করা হয় না, করা যেতে পারে, সামর্থ্য। এইবার মডাল ভার্বের ব্যবহার। সো আমরা যে কোনো মডাল ভার্ব ব্যবহার করেও লিখতে পারি, ক্যান, কুড, মে, মাইট। এরপর অতিরিক্ত একটা বি নিয়ে আসতে হবে, ক্যান বি, মে বি, মাইট বি, এবং ভার্বের নর্মালি আগের মতোই পাস্ট পার্টিসিপল। সো এটাকে আমি বলবো ইউজ অফ মডাল, ইউজ অফ মডাল। ইয়েস, এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপ 7 ফ্যাক্টস, যেগুলো লিখতে গেলে তোমার লাগবে, তাই তোমাকে সচেতন হতে হবে আগের থেকে, তোমাকে টেন্সের ব্যাপারে জ্ঞান রাখতে হবে, তবেই কিন্তু তুমি একটা বাক্য লিখতে পারবে। তুমি আমাকে হয়তো বলতে পারো যে স্যার আমি প্যাসিভ ভয়েস ব্যবহার করব না, আমি অ্যাক্টিভে লিখব, কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা। ইংরেজিতে প্যাসিভ ভয়েসের জন্মই হয়েছে এই কারণে যে কিছু কিছু বাক্যকে তুমি অ্যাক্টিভে করলে অপ্রাসঙ্গিক একটা অর্থ আসবে, যেই ওই বাক্যগুলোকে প্যাসিভ করাই একেবারে বাধ্যতামূলক ব্যাপার। সেগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো যে লেখার মাঝে যেই ধরনের প্রাসঙ্গিকতা প্যাসিভ ভয়েস আমাদেরকে করতে বাধ্য করে, ঠিক আছে? সেই প্রাসঙ্গিক বিষয়গুলো দেখব আমরা, সেগুলো ট্রান্সলেশন করব এবং দেখব কিভাবে অটোমেটিক্যালি সেগুলো আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য হচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ যেহেতু স্লাইড, আমি একটা পেজে রাখার চেষ্টা করেছি, চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আসলে যারা নিবেদিত ডেডিকেটেড স্টুডেন্টরা কী করে জানো, মোবাইলে তো ওয়ালপেপার থাকে, তারা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে মোবাইলের ওয়ালপেপার করে এবং প্রতিদিন চেঞ্জ করে কয়েকবার। তুমি এটা সেভ করো, এটাও তোমার গ্যালারিতে রেখে দাও। এরকম তোমার গ্যালারিতে ধরো, ফোনের গ্যালারিতে 7-8টা ছবি যদি থাকে গুরুত্বপূর্ণ, প্রতিদিন তুমি সেগুলোকে 2-3 ঘন্টা পর পরে তুমি ওয়ালপেপার করতে পারো। আর এটা যদি করো তাহলে যেটা হয়, ছোট ছোট তোমাকে নোট বই এগুলো বহন করতে হবে না। আর পড়াশোনার মধ্যে থাকলে তো খুবই ভালো, ফোনের আর মিস ইউজ হয় না, রাইট? তো চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে মোবাইলে ওয়ালপেপার করে রাখতে পারো। এনিওয়ে, আমরা এবার দেখি কোন প্রাসঙ্গিকতাগুলো আমাদের জানতেই হবে। ওকে, লেখার মাঝে যে প্রাসঙ্গিকতা
বাক্যকে প্যাসিভ ভয়েস করতে বাধ্য করে। প্রাসঙ্গিকতা মানে অর্থগুলো ওইরকম হয়। প্রাসঙ্গিকতা বলতে এখানে অর্থ, যেমন কোনো বাংলা বাক্য যখন আমরা বলি, ভাবি বা লিখব, যেখানে কর্তা অজানা বা অপ্রাসঙ্গিক, মানে কর্তা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মানে কর্তার চেয়ে আমরা যখন কোনো কাজে বেশি ফোকাস দেব, কর্তার চেয়ে যখন কাজে ফোকাস দেব, সেই সব ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য। এরপর নাম্বার 2তে বলা হচ্ছে যে কোনো ঘোষণা বিষয়ক ব্যাপার, এই ধরো রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছে, নোটিশ বোর্ডে কিছু ঝোলানো হয়েছে, ঘোষণা বিষয়ক ব্যাপারগুলো তুমি প্যাসিভ ভয়েসে লিখতে বাধ্য, না লিখলে বাক্যটি স্ট্যান্ডার্ড হবে না। নাম্বার 3, নিয়ম নীতির প্রাতিষ্ঠানিক বর্ণনা। একটা প্রতিষ্ঠানে কিছু নিয়ম করা হয়েছে, এখানে এটা করতে হবে, এই সময় না আসলে সাসপেন্ড করা হবে, এই ধরনের বর্ণনাগুলোতেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা মাস্ট। প্রাতিষ্ঠানিক বিভিন্ন রিপোর্ট যখন প্রদান করা হয়, এই সময়ের ভিতরে এইটা দেওয়া হবে, 24 ঘন্টার ভিতরে রেজাল্ট প্রকাশ হবে, প্রাতিষ্ঠানিক রিপোর্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করা মাস্ট। নাম্বার 5, ভদ্রভঙ্গিতে সঠিক তথ্য উন্মোচন। আমরা একটু ভদ্রতার সাথে যখন কোনো কথা বলি, আনুষ্ঠানিকতা আমরা যখন প্রদর্শন করতে চাই, সেখানেও কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার রয়েছে। আর সবশেষ যেটি গুরুত্বপূর্ণ, জানাশোনা পরিচয় বা নামকরণ। কোনো কিছুকে বলা হয়, কোনো কিছুর নামকরণ ইত্যাদি ইত্যাদি কমন বিষয়গুলোকেও প্যাসিভ ভয়েসে করতে আমরা বাধ্য। এই 6টা হলো মৌলিক বিষয়। এর বাইরেও যদি আমরা ভাগ ভাগ করে একটু দেখতে চাই যে আরও কত প্রাসঙ্গিকতায় আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে চাই, সেটার আমি চমৎকার তোমাদেরকে হোমওয়ার্ক দেখাবো। আলোচনার সাথে থাকো, একটু পরে আলোচনার মাঝে আমি তোমাদেরকে দেখাবো যে প্র্যাকটিস রিসোর্সটা কোথা থেকে তোমরা করবে। সেখানে এগুলোর বাইরেও আরও অনেক কিছু পাবে ইনশাআল্লাহ, রাইট? এবার আমরা এই প্রতিটা বিষয়কে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ওকে, প্রথম নাম্বার যেটি আমরা দেখেছিলাম, কর্তা অজানা বা অপ্রাসঙ্গিক। মানে কর্তার কথা এখানে না জানলেও চলবে, ব্যাপারটা অপ্রাসঙ্গিক, মূল বিষয় অন্য কিছু। যেমন ধরো এরকম কোনো একটি বাক্য তুমি লিখতে যাও বা বলতে চাচ্ছ, কর্নারে একটি গাড়ি পার করা হয়েছে, তাহলে মূল বিষয় কি? কর্নারে গাড়ি পার করা হয়েছে, গাড়ি পার্ক, এটা আমার মূল বিষয়। অথবা পার্সেলটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল, মূল বিষয় তো পার্সেলটা ভুল ঠিকানা গিয়েছে, এখন কে পার্সেলটা ভুল ঠিকানায় পাঠিয়েছে, কে গাড়িটা পার্কিং করেছিল, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা অনেকটা অপ্রাসঙ্গিক। এমন ক্ষেত্রেই আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করব। আমি করার আগেই তোমরা যদি নিজেরা ট্রাই করো এবং যদি পেরে যাও, রিয়েলি গুড এনাফ, ট্রাই করো। ওকে, তাহলে আমরা যেটি করি, একটি গাড়ি, সো আকার, আমি কার বললাম, একটি গাড়ি পার করা হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট, সো হ্যাজ বিন পার্কড। হ্যাজ বিন পার্ক, দেখো আকার হ্যাজ বিন পার্ক বাই সামওয়ান। আমি কি বাই সামওয়ান, বাই রাতুল রহিম কোনো আমি নাম ব্যবহার করছি না, বা খুব কি ব্যবহার করা দরকার না। এই কথাটি আমি শুরুতে বললাম যে বাই পরবর্তী বাকি অংশগুলো লেখার ক্ষেত্রে খুবই অপ্রাসঙ্গিক। আমরা একাডেমিক পরীক্ষাতে হয়তো এটা ব্যবহার করতে হতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দিন শেষে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা খুব দরকার হয় না। এবং এটাও ঠিক, আমি ভাত খাই, আই ইট রাইস, এত সহজ বাক্য খুব বেশি কাজে লাগে না। সো এটা বুঝতে হবে তোমাকে। ওই যে 6টা টেন্সের কথা বললাম, সেগুলোর ব্যবহার প্রচুর থাকে, আর এর সঙ্গে মডেলও থাকে, ওই টপ 7। তো যাই হোক, ওইগুলো একটু দেখে নিও ক্লাসটি শেষে। হ্যাঁ, তোমাদের যাদের ভয়েসের বেসিকের সমস্যা আছে একটু দেখে নিও। আ কার হ্যাজ বিন পার্কড, পার্ক করা হয়েছিল কোথায়, এইটুকু আমি লাগাই কর্নারে, সো বলবো যে অন দ্য কর্নার। ব্যাস, তুমি যত ইংরেজি ভালো জানো, তোমার কি সাধ্য আছে এই বাক্যটাকে তুমি অ্যাক্টিভে লিখতে পারবে? তাহলে তুমি বলবে যে আই পার্ক দ্য কার অন দ্য কর্নার। ধরো তুমি বললে যে আমি গাড়িটি কর্নারে পার্ক করি, সেটা শুনতে ভালো লাগছে নাকি গাড়িটি একটি কর্নারে পার্ক করা হয়েছে সেটা শুনতে ভালো লাগছে? অবশ্যই পার্ক করা হয়েছে সেটি। সো এইরকম বাক্যগুলো তুমি চাইলেও অ্যাক্টিভ করতে পারবে না, তুমি প্যাসিভ করতে বাধ্য। আ কার হ্যাজ বিন পার্কড অন দ্য কর্নার। আচ্ছা, পার্সেলটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল, পার্সেলটি তার মানে দ্য পার্সেল পাঠানো হয়েছিল মানে পাস্ট টেন্স, সো ওয়াজ সেন্ট। কোথায় পাঠানো হয়েছিল? আমি বলবো টু দ্য রং, ভুল ঠিকানা, অ্যাড্রেস, ডাবল ডি হবে, হ্যাঁ। ওকে, দ্য পার্সেল ওয়াজ সেন্ট টু দ্য রং অ্যাড্রেস, পার্সেলটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল। এখন এরপরে আমি তো আর দিলাম না বাই অমুক তমুক হেন তেন,
সো বাই পরবর্তী বাকি অংশগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করাটা খুবই লেস স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো আরেকটি বিষয় দেখো, প্যাসিভ ভয়েস মানেই কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, হতে বাধ্য, এবং প্যাসিভ ভয়েস মানেই সেখানে একটা বি ভার্ব আসবেই। তোমরা কি জানো বি ভার্বের সংখ্যা কয়টা? সো আমি যদি বলি বি ভার্ব, তাহলে তোমরা কি লিখবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমার সাথে রিপিট করো, জানি তোমরা অনেকে জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর হচ্ছে বি, বিন, আর একটা হচ্ছে বিন। এই কয়টা হচ্ছে বি ভার্ব। তো এখানে সমস্যা হয় কোথায়? অনেকে বি ভার্বের সংখ্যা বলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে এই 5টা, কিন্তু তারা বি, বিন, বিং এটার বলতে পারে না, আর এটা বললেও মেনে নিতে চায় না। কেন, কোথায়, কেন এগুলো আমরা বি ভার্ব বলবো? কারণ প্যাসিভ ভয়েসে কিন্তু এই বি ভার্বগুলোর ব্যবহার হয়, যেমন ফিউচার টেন্স এটা হবে, কন্টিনিউয়াস এটা হবে, পারফেক্ট টেন্স এটা হবে। বুঝতে পেরেছ? এগুলো বেসিক্যালি এই বি ভার্বগুলো ব্যবহার দেখা যায় প্যাসিভ ভয়েসে। ওকে, তাহলে আমরা বি ভার্বসের একবার 14 গোষ্ঠী একসাথে দেখে নিলাম। আচ্ছা, এবার আসবো পরেরটায় আমরা, কর্তা অজানা বা অপ্রাসঙ্গিক, এটা তো দেখলাম। নেক্সট এটা দেখি, ঘোষণা বিষয়ক বার্তা। ঘোষণা বিষয়ক কোনো বার্তা, যেমন ধরো এরকম একটি কথা তুমি লিখতে চাও বা বলছো, নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। নতুন সিলেবাস, সো তুমি লিখছো আর নিউ সিলেবাস, নতুন সিলেবাসটা প্রকাশ করা হয়েছে মানে পারফেক্ট টেন্স। সো হ্যাজ বিন, প্রকাশ করা মানে পাবলিশ, PUBLISHED, পাবলিশড। যেহেতু প্যাসিভ ভয়েস, ওই জন্য আমাকে বিন নিয়ে আসতে হলো। নিচেটা যে হোম পেজে একটি বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে, এটাও ঘোষণা এক ধরনের। হোম পেজে, ওয়েবসাইটের হোম পেজে, অ্যাপের হোম পেজে একটা বিজ্ঞপ্তি জুড়ে দেওয়া হয়েছে। কি হতে পারে? এখানে কি খুব বেশি গুরুত্বপূর্ণ যে নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে বাই দ্য অথরিটি, অথবা হোম পেজে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বাই দ্য অথরিটি? এই বাই অংশটুকু লাগবে না, মাথায় এটা সুন্দর করে একেবারে কোডিংয়ের মতো করে ঢুকিয়ে রাখো। হোম পেজে একটি বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। সো আমরা প্রথমেই নিয়ে আসবো কোন জিনিসটা, মূল গুরুত্বটা কি? নোটিস, TIC, হ্যাঁ, একটা নোটিস আপলোড করা হয়েছে। আবারও হ্যাজ বিন, লেখার ক্ষেত্রে পারফেক্ট টেন্সের প্রচুর ব্যবহার। হ্যাজ বিন আপলোডেড, তাহলে একটা নোটিসটা কি করা হলো? আপলোড করা হলো। কোথায়? হোম পেজে, অন দ্য হোম পেজ বা অন হোম পেজ, অন দ্যই বেস্ট হবে, অন দ্য হোম পেজ। এই প্রিপোজিশনের ব্যবহার সংক্রান্ত ব্যাপারটা জানা খুব জরুরি। আচ্ছা, এবার দেখো আমি একটু মনে করে দিই, গত দিন অর্থাৎ হচ্ছে তোমার 15তম ক্লাসের তোমার হচ্ছে সাপোর্টিং নোটে কিন্তু প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, কোলোকেশন উইথ প্রিপোজিশন যে অংশটুকু দেওয়া ছিল, অ্যাপ বা ওয়েবসাইটে যারা ভর্তি হয়ে আছো কোর্সটাতে, অ্যাপ বা ওয়েবসাইটে তো তোমাদের অ্যাক্সেস আছে, সেখান থেকে তোমরা তো অবশ্যই একটা চমৎকার পেয়েছো। এগুলো কিন্তু এলোমেলো নয়, মানে নর্মালি একটা গ্রামার গাইড বইয়ে তুমি অনেকগুলো প্রিপোজিশন পাবে, অনেকগুলো গ্রুপ ভার্ব পাবে, অনেকগুলো কোলোকেশন উইথ প্রিপোজিশন পাবে, কিন্তু আমি বেছে বেছে তোমাদের জন্য 150টা দিয়েছি। এই 150টা পড়েছো, মুখস্থ আছে এটা আমি বলবো না, পড়া হয়েছে কার কার একটু আমাকে জানো তো কমেন্টে। লাভটা কি বলো তো? আমি এত কষ্ট করে তোমাদের জন্য সাপোর্টিং নোটগুলো দিচ্ছি এবং সেগুলো দিচ্ছি যেগুলো লেখার ক্ষেত্রে লাগে। যদি না পড়ো, সত্যি অনেক কষ্টের। যারা পড়েছো কমেন্টে একটু জানাও। আচ্ছা, তাহলে আর নোটিস হ্যাজ বিন আপলোডেড অন দ্য হোম পেজ, ডান। আচ্ছা, এবার দেখবো আমরা নিয়ম নীতির প্রাতিষ্ঠানিক বর্ণনা। ওয়েল, যারা পড়েছো, প্রচেষ্টার কথা জানাচ্ছ, ওয়েল ডান। যারা পড়োনি, অজুহাত দেখাচ্ছ, তাদেরকে বলবো যে অবশ্যই পড়তে হবে। আর যারা অ্যাপ বা ওয়েবসাইট চালাতে পারো না, বড় ভাই আপুদের থেকে একটু হেল্প নাও, কারণ আমাদের সব কিছুই উন্মুক্ত থাকে না। ভর্তি যারা হয়েছ তাদের জন্য অ্যাক্সেস রয়েছে এবং সেটা অ্যাপ বা ওয়েবসাইটে, সেখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, ওয়েলকাম যারা পড়েছ, এবং তোমরা সমৃদ্ধ হচ্ছে প্রতিদিন, নিজেরাই টের পাচ্ছ। আচ্ছা, নিয়ম নীতির প্রাতিষ্ঠানিক বর্ণনার ক্ষেত্রেও আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করতে বাধ্য। যেমন ধরো এই কথাটি তুমি লিখছো বা বলছো যে আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হয়, অথবা পরীক্ষায় মোবাইল ব্যবহার করা যাবে না, নিয়ম নীতি। তাহলে আবেদনপত্রটি আমার মূল কথা, আবেদনপত্রটি অনলাইনে গ্রহণ করা হয় উমুক তুমুকের দ্বারা, ওই উমুক তুমুক দ্বারা আমার দরকার নেই রে বাবা, রাইট? সো অ্যাপ্লিকেশনস
গ্রহণ করা হচ্ছে, গ্রহণ করা হয় মানে প্রেজেন্ট টেন্স। আর অ্যাকসেপ্টেড গ্রহণ করা হচ্ছে কিসে? অনলাইনে। সো অনলাইন। অনেকবার বলেছি, আরেকবার শুনতে চাই, বলো তো অনলাইনের পূর্বে কেন প্রিপোজিশন বসায়নি? অ্যাপ্লিকেশনস আর অ্যাকসেপ্টেড, আবেদনগুলো গ্রহণ করা হয় অনলাইনে, কেন প্রিপোজিশন বসায়নি? ইন অনলাইন বা অনলাইন। ইয়েস, যারা বুঝেছো জেনে রাখো, অনলাইন শব্দটাই হচ্ছে অ্যাডভার্বের পূর্বে কোনো প্রিপোজিশন বসে না। এই জন্য দেখবে অনেকবার এই উদাহরণটা এসেছে যে শুধু অনলাইন। আচ্ছা, পরীক্ষায় মোবাইল ব্যবহার করা যাবে না। সো মোবাইলটাই আমার মূল কথা, এটা ব্যবহার করা যাবে কি যাবে না, কাদের দ্বারা, এটা বড় কথা নয়। সো মোবাইল ফোন, এটা যেহেতু কমন নাউন এই জন্য মোবাইল ফোনস দেবো আমরা। মোবাইল ফোনস মাস্ট নট, করা যাবে না বলেছি, মাস্ট নট বি। মনে আছে শেষে ওই যে টপ 7-এর ভিতরে শেষেটা ছিল ক্যান বি, ওখানে ক্যান বি, মে বি, মাইট বি, মাস্ট বি, যে কোনোটা দিলেই প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর যখনই আমরা না বলবো, এই নটটা বসবে হচ্ছে মাঝখানে। এটা অনেকে ভুল করে ফেলে, মাস্ট বি নট দিয়ে ফেলে, মাস্ট বি নট, নো, মাস্ট নট বি। এগুলো ব্যবহারের মাধ্যমে তুমি শিখে ফেলবে, কলম তোমার মুখস্থ করে নেবে, রাইট? আচ্ছা, মোবাইল ফোনস মাস্ট নট বি ইউজড, ব্যবহার করা যাবে না কোথায়? পরীক্ষায় বা পরীক্ষা হলে। সো ইন দ্য এক্সাম, পরীক্ষায়। ওকে, ক্লিয়ার? নিয়ম নীতির প্রাতিষ্ঠানিক বর্ণনা ক্ষেত্রেও আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য। আচ্ছা, এবার প্রাতিষ্ঠানিক রিপোর্ট, যেমন ধরো নমুনাগুলো 24 ঘন্টা সংরক্ষণ করা হয়, অথবা তথ্য গোপনীয়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। তুমি, তোমার বাবা, তার বাবা, দাদার দাদা, কোনো দাদাই পারবে না এই ধরনের বাক্যগুলোকে স্মার্ট ওয়েতে প্রকাশ করতে অ্যাক্টিভ ভয়েসে। তুমি প্যাসিভ ভয়েস করতে বাধ্য, রাইট? সেগুলোই তোমাকে জানতে হয়, এবং এইটা শিখতে হয় একেবারে অ্যাডভান্স লেভেলে। তোমরা 16তম ক্লাসে এসেছো, দ্যাট মিনস কি জানো? বেসিক সব কিছু বুঝে নিয়েছো, যা যা লাগে, লেখায় কি কি ব্যবহার হয় তুমি সব বুঝে নিয়েছো। নাও ইউ আর ইন অ্যান অ্যাডভান্স লেভেল। তুমি এখন অ্যাডভান্স লেভেলের মধ্যে আছো, যা শিখছো সব অ্যাডভান্স ইনফরমেশন, এখন শুধু ব্যবহার করার বাকি। আর পর্যাপ্ত প্র্যাকটিস চলমান থাকলেই তোমার পূর্ণতা আসবে। আচ্ছা, নমুনাগুলো 24 ঘন্টা সংরক্ষণ করা হয়। সো নমুনাটা আমার মূল কথা। সো স্যাম্পলসগুলো কি করা হচ্ছে? সংরক্ষণ করা হচ্ছে। প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্স, করা হয়। আর কেপ্ট, প্যাসিভ ভয়েস কিপ থেকে কেপ্ট, 24 ঘন্টা মানে 24 ঘন্টার জন্য, এখানে লাগাতে হবে ফর 24 আওয়ার্স। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই বাংলায় তো কোথাও আপনি জন্য বলেননি, ফর কেন আসলো? আসলে এখানে ফর না দিলে অর্থ আসবে না। স্যাম্পলস আর কেপ্ট 24 ঘন্টার জন্য সংরক্ষণ করা হয়, এখানে একটা জন্য কথা লুকানো আছে, বুঝতে পেরেছ? এবার আসো, তথ্য গোপনীয়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। তথ্য মূল বিষয়টা। সো ডেটা, তথ্যটা গোপনীয়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা কি করব? আমরা নিয়ে আসবো হ্যাজ, করা হয়, হ্যাজ বিন। দ্য ডেটা হ্যাজ বিন, বিশ্লেষণ করা হয়। সো অ্যানালাইজড, জেডিটি, হ্যাঁ, অ্যানালাইজড। ওকে, সো দ্য ডাটা হ্যাজ বিন অ্যানালাইজড কনফিডেন্সিয়ালি, এখানে কনফিডেন্সিয়ালি, সো CON হবে কনফিডেন্সিয়ালি। তাহলে দ্য ডাটা হ্যাজ বিন অ্যানালাইজড কনফিডেন্সিয়ালি। এখানে দেখো একটা বিষয়, এটাও প্যাসিভ হয়েছে। এখন আমার একটা প্রশ্ন আছে, তোমরা হয়তো জানো কি না, ডাটা এটা কিন্তু প্লুরাল, আর এটা সিঙ্গুলার হচ্ছে ডাটাম, DATUM। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় আর এটা যদি প্লুরাল হয়, ওকে, তাহলে প্লুরাল যদি হয় তার নর্মালি এখানে কিন্তু হ্যাভ হওয়ার কথা ছিল না। কিন্তু মনে রাখবে, এখন মডার্ন গ্রামারে ব্যবহারের ক্ষেত্রে ডাটার পরে সিঙ্গুলার দেওয়া হয়, যদিও এটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার দেওয়া হয়। কেন? কারণ বেসিক্যালি ডেটা বলতে এই মডার্ন গ্রামারে বলছে যে আপনাকে এইখানে এটাকে মূলত ইনফরমেশন ধরতে হবে, এটাকে তথ্য ধরতে হবে, এটা আনকাউন্টেবল নাউন ধরতে হয়, রাইট? সো এই কারণে ডেটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি হ্যাজ ইউজ করি।
এখন ছোট ছোট বিষয়গুলো জানতে হবে তোমাদের, না হলে তুমি ওই যে ছোট্ট একটা নিয়ম জানো যে ডাটা হচ্ছে প্লুরাল, তো প্লুরাল হলে তো ভার্ব প্লুরাল হওয়ার কথা, স্যার আপনি কেন হ্যাজ দিয়েছেন, রাইট? এগুলো জানতে হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে, গ্রামার স্টাডি করার মাধ্যমে আস্তে আস্তে জানবে। এনিওয়ে, তথ্য গোপনীয়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। এরপর ভদ্রভঙ্গিতে সঠিক তথ্য উন্মোচন। ভদ্রভঙ্গিতে যেমন ভুলগুলো সংশোধন করা হয়েছে, সুন্দর করে বলা হচ্ছে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। ওকে, তাহলে এগুলোও আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য। মূল কথা হচ্ছে কি? মূল কথা হচ্ছে মিস্টেক্স। মিস্টেক্স, ভুলগুলো করা হয়েছে। তাহলে এখানে কি হবে? বেসিক্যালি হচ্ছে হ্যাভ, যেহেতু মিস্টেক্স আছে আমি বলবো হ্যাভ বিন, সংশোধন করা, কারেক্ট নিজেই ভার্ব, সো পাস্ট পার্টিসিপল কারেক্টেড। ওকে, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগটি, সো কি হবে? দা অভিযোগটি, কমপ্লেইন্ট, অভিযোগটি দ্য কমপ্লেইন্ট করা হয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন নথিভুক্ত, তার মানে রেকর্ডেড। রেকর্ডেড। ওকে, অনেকভাবে আমরা করতে পারি, বাট একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো কি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে খুব খুব পরিমাণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার হচ্ছে, প্রচুর পরিমাণে ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট। আমি আবার রিপিট করছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট সবচেয়ে বেশি ব্যবহার হয় প্যাসিভ ভয়েসে রাইটিংয়ের ক্ষেত্রে। ওয়েল, আমরা আরেকটি দেখব, লাস্ট অপশন যেটি রয়েছে প্যাসিভ ভয়েস করতে আমরা বাধ্য যে ক্ষেত্রে, হ্যাঁ, জানাশোনা পরিচয় বা নামকরণ। এই যে অমুক তুমুক এটা ওটা বলা হয়, এই কারণে এটাকে এটা বলা হয় ইত্যাদি। যেমন নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, বাংলাদেশে বাংলা ভাষা শেখানো হয়, হ্যাঁ, জানাশোনা বিষয়। হ্যাঁ, আমাদেরকে বাঙালি বলা হয়, ইত্যাদি ইত্যাদি। যে পড়াশোনা করে তাকে ছাত্র বলা হয়। এগুলোকে প্যাসিভ ভয়েস করতে তুমি বাধ্য। তাহলে নজরুলকে বলা হয়, সো কাজী নজরুল ইসলাম, আচ্ছা, নজরুল বলা হয়, ইজ কল্ড। তুমি কোনোদিন এই ধরনের বাক্যগুলোকে অ্যাক্টিভে লিখতে পারবে না, যে উই কল নজরুল অ্যাজ রেবেল পোয়েট। মানানসই নয়, ভালো স্ট্যান্ডার্ড হবে না। বাট তুমি যদি লেখো নজরুল ইজ কল্ড আ রেবেল পোয়েট, তাহলে খুব মানসম্মত হলো লেখার ক্ষেত্রে। নজরুলকে বলা হয় একজন বিদ্রোহী কবি। ওকে, বাংলাদেশে বাংলা ভাষা শেখানো হয়, সো বাংলা ভাষা, BANGL, বাংলা মানে বাংলা ভাষায়, ইজ শেখানো হয়, টিচ, টিচার পাস্ট পার্টিসিপল, টট, সো বাংলা ইজ টট, কোথায় শেখানো হয়? ইন বাংলা। এভাবে তুমি অনেক কথা বলতে পারো। ইংরেজি ইংল্যান্ডে শেখানো হয়, আরবি সৌদি আরবে শেখানো হয়, রাইট? এই পরিচিত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আচ্ছা, আশা করি মৌলিক বিষয়টা তুমি বুঝে নিয়েছো যে কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য। এবার একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করবে, সেটি হচ্ছে এইটা শেখার পর তোমার মনে হয়েছে যে আমি আর কোনোদিনই প্যাসিভ ভয়েস করব না, আমি সবসময় অ্যাক্টিভেই করব। হ্যাঁ, সরি, কি বলে, আমি আর কোনোদিনই অ্যাক্টিভে কোনো বাক্য লিখবো না, আমি প্যাসিভে লিখব। তো কোনো কোনো সময় কোনো কোনো অ্যাক্টিভ বাক্য প্যাসিভে লিখলে বেশি স্ট্যান্ডার্ড হয়। মানে তুমি অ্যাক্টিভে লিখতে পারো, সেটা আমি দেখব। সেই জায়গা থেকে তুমি ফিল করবে যে না, আমাকে আসলে দুইটাই জানতে হবে, সব বাক্যই লেখা যায় না, বা অ্যাক্টিভে লিখে বাক্যটার স্ট্রাকচার সঠিক হলেও মূলত রাইটিং অন্য কিছু প্রত্যাশা করে। রাইটিং বলে যে তুমি এই বাক্যটাকে প্যাসিভে করো, সেটা বেশি স্ট্যান্ডার্ড হবে। তো চলো একটু দেখি আমরা। ওকে, শিরোনামটা দেখো কি লেখা আছে। ইনকারেক্টই যখন কারেক্ট মনে হয়। ইনকারেক্টই যখন কারেক্ট মনে হয়, অর্থাৎ আমি ইনকারেক্ট বাক্যটা দিয়েছি, যেটা হয়তো তুমি লিখতে অভ্যস্ত, তোমার মন চায়, কিন্তু আসলে সেটাই মূলত ইনকারেক্ট, এর কারেক্ট হচ্ছে অন্যটা। যেমন এই বাংলা বাক্যটা দেখো যে তারা আগামী সপ্তাহে আমাদের কলেজে একটি অনুষ্ঠান আয়োজন করবে, ফিউচার টেন্স, এবং কত সুন্দরভাবে তুমি বলতে পারো যে দে উইল অর্গানাইজ আ প্রোগ্রাম, তারা একটি প্রোগ্রাম অর্গানাইজ করবে ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে নেক্সট উইক। খুব সুন্দর, হয়তো তুমি এটাই লিখবে, কিন্তু বিশ্বাস করো এই লেখাটায় যদি আরেকজন শিক্ষার্থী একটু অন্যভাবে লেখে, যে ধরো বলছে আ প্রোগ্রাম, বললো, তুমি খেয়াল করো, আ প্রোগ্রাম উইল বি অর্গানাইজড,
উইল বি অর্গানাইজড। ওকে, প্যাসিভ ভয়েস মানে এই যে এটুকু করলাম, ইন আওয়ার কলেজ নেক্সট উইক। এবার তুমি জানো সবচেয়ে কোনটা স্ট্যান্ডার্ড হলো? তুমি এটাকে অ্যাক্টিভে লিখতে পারো, গ্রামাটিক্যালি সেন্টেন্সটি ভুল নয়, কিন্তু লেখার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করা। কারণ তারা করলো বড় কথা নয়, প্রোগ্রামটা যে অর্গানাইজ হয়েছে আমাদের কলেজে, মানে কলেজে অনুষ্ঠিত হবে, অর্গানাইজ হবে, সেটাই মূল কথা। সুতরাং বাই দেম অথবা অ্যাক্টিভ ভয়েস এইভাবে ব্যবহার করার থেকে প্যাসিভ করাটা অনেক বেস্ট। এ কারণেই বলা হচ্ছে ইনকারেক্টটি যখন কারেক্ট মনে হয়, মানে এইভাবে আমরা হয়তো কারেক্ট লিখতাম বা অনেকে লিখে থাকি, সো এখান থেকে সচেতন হতে হবে। আবার একটি বাক্য দেখো, দে হ্যাভ গিভেন দ্য স্টুডেন্ট আ চান্স টু রেজিস্টার। তারা শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দিয়েছে। ওকে, খুবই সুন্দর, ভাঙ্গা ভাঙ্গা করলে এরকমই হবে, দে মানে তারা, দিয়েছে, হ্যাভ গিভেন স্টুডেন্টকে একটি সুযোগ কি করতে, টু রেজিস্টার, ডান। কিন্তু এই বাক্যটাই ডিমান্ড করা হচ্ছে যে যদি তুমি এটাকে প্যাসিভ করো আরও বেশি কি হবে, আরও বেশি স্মার্টার হবে। তো প্যাসিভ করতে গেলে কি করবো আমরা, দ্য স্টুডেন্টসকে আমরা সামনে নিয়ে আসবো। হ্যাঁ, যাদের সুযোগ দেওয়া হয়েছে তারাই হচ্ছে মূল ব্যাপার, দ্য স্টুডেন্টস। এবার হ্যাভ বিন গিভেন, হ্যাভ বিন গিভেন, বাকি অংশ আ চান্স টু রেজিস্টার হয়ে গেল প্যাসিভ ভয়েসে। অর্থাৎ কত সুন্দর, অর্থটাও সুন্দর ক্লিয়ার হবে যে শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে, মানে তারা শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে না, বরং শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। মূল যেটাকে ফোকাস, যে বিষয়টি, সেটাকে আমরা শুরুতে রাখছি। বুঝতে পারছো? তার মানে হয়তোবা তুমি প্রাথমিকভাবে এটা দিতে এতদিন থেকে, বাট এখন থেকে তুমি এই ধরনের কিছু দেওয়া শিখবে, এবং বাই ব্যবহার করাটা যে ঐচ্ছিক, না করলেও প্যাসিভ হয়, সেই জিনিসটা মাথায় তুমি একবারে কোডিংয়ের মতো করে ঢুকিয়ে রাখো। আরেকটি বাক্য দেখো, দে ডিড নট অ্যানাউন্স দ্য নেম অব দ্য চিফ গেস্ট ইয়েট। তারা এখনও প্রধান অতিথির নাম ঘোষণা করেনি। খুব সুন্দর, দে মানে তারা, ডিড নট অ্যানাউন্স ঘোষণা করেনি, প্রধান অতিথির নাম ইত্যাদি, সুন্দর হয়েছে। বাট এই সেন্টেন্সটা মূলত ডিমান্ড করছে ফ্রি হ্যান্ড রাইটিং এই স্ট্যান্ডার্ডের জায়গা থেকে, বলছে যে এটাকে প্যাসিভ করা খুব জরুরি। সো কি হতে পারে, দ্য নেম অব দ্য চিফ গেস্ট, দ্য নেম অব দ্য চিফ গেস্ট, এটুকুকে শুরুতে নিয়ে আসো। দ্য নেম অব দ্য চিফ গেস্ট, গেস্টটা কি করা হচ্ছে, করেনি তাই না? তাহলে আমাকে এখানে হ্যাজ দিতে হবে, নট দিতে হবে, এবং প্যাসিভের জন্য একটা বিন নিয়ে আসতে হবে। হ্যাজ নট বিন announced yet, has not been announced yet, done। কত চমৎকার হলো। জাস্ট এটাই মনে রাখো তোমরা যে কোনো কোনো সময় তোমার কাছে ইনকারেক্টটাই কারেক্ট মনে হয়, তুমি সেভাবে পরীক্ষায় লিখে আসো, কিন্তু আজকের পর থেকে এই ব্যাপারে তোমাকে সাবধান হতে হবে। আর কিছু বিষয় তোমাকে সাবধান হতে হবে, সেটা হলো যে প্যাসিভ করতে করতে এমন একটা মাথায় তোমার ধারণা চলে এসেছে যে এখন বাক্য দেখলেই তোমার মন চাবে যে সেটাকে আমি প্যাসিভ করি, কিন্তু না, কিছু বিষয় তোমাকে সাবধান হতে হবে, যেটা এখন আমি তোমাকে দেখাবো। এই সব বাক্যগুলো প্যাসিভ করা যাবে না, প্যাসিভ করতে গেলে একটু অন্যভাবে করতে হবে। রাইট, প্যাসিভ করার ব্যাপারে সাবধান। বিশেষ করে কয়েকটি ভার্ব দেখাবো তোমাদেরকে আমি, যেমন হ্যাপেন। হ্যাপেন মানে সংগঠিত হওয়া। এই বাংলায় যদি কোথাও সংগঠিত হওয়া কথাটি থাকে, যেমন ধরো এরকম একটি বাংলা তুমি মনে মনে ভাবছো, সেটা তুমি লিখতে চাও, এরকম একটি ট্রান্সলেশন করতে চাও, বন্যাটি ভারী বৃষ্টির কারণে ঘটেছিল। তো ঘটার ইংরেজি কি, তুমি হয়তো সেখানে হ্যাপেন দিচ্ছ। হ্যাপেন ব্যবহার করলে তুমি সেটাকে কখনোই প্যাসিভ করতে পারবে না। হ্যাপেনটাকে ভার্বে পাস্ট পার্টিসিপল করে প্যাসিভ করতে পারবে না। যদি তুমি মনে করো যে না আমি সেই রকমই একটা অর্থ দেব, তুমি সেখানে কজ ইউজ করতে পারো। যেমন দ্য ফ্লাড ওয়াজ কজড বাই হেভি রেইন, অর্থাৎ বন্যাটি ভারী বৃষ্টির কারণে ঘটেছিল। এখানে কজ মানে কারণ সৃষ্টি হওয়া বা কোনো কিছু ঘটা। তাহলে আমরা সতর্ক হয়ে গেলাম, হ্যাপেনটাকে কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারবো না। তাহলে তুমি এই নিয়মটা না জানলে কি করতে দেখো, তুমি হয়তো বলতে দ্য ফ্লাড ওয়াজ হ্যাপেন্ড, বাকি অংশ যা আছে তাই। তাহলে একটা বিষয় তোমাদেরকে বলি, ফ্রি হ্যান্ড রাইটিং শিখছো এবং এমন একটা ভুল করছো তুমি লেখার ক্ষেত্রে, তাহলে একজন শিক্ষক খুব রেগে যাবেন, এবং মাঝে মাঝে এমনও হতে পারে কাছে থাকলে ডেকে জিজ্ঞাসা করতে পারে যে এই বল তুই কার কাছে শিখেছিস, বা তুমি বলো বা ইত্যাদি, যে তুমি কার কাছে শিখেছো এটা। তো তুমি যদি বলেই ফেলো রফিক স্যারের কাছে ফ্রি হ্যান্ড শিখেছি এবং উনি এভাবে শিখাইছে, বিশ্বাস করো
আমি জীবনে যত ভুল করি, এই ভুলগুলো কোনো ভুল না, কিন্তু এই ভুল কোনোভাবেই একজন শিক্ষক মেনে নেবেন না যিনি ইংরেজি গ্রামার বোঝেন। উনি বলবেন তোর স্যার কিচ্ছু বোঝে না। কারণ ভুলেরও একটা ধরন আছে। আমি একটা গল্প বলি, ভুলেরও একটা ধরন আছে। ধরা যায়, উদাহরণ দিয়ে আমি বলি যে ছোট্ট বাচ্চা তার বাবার কোলে ওঠে, বাচ্চার বয়স ধরো 2-3 বছর, বাচ্চা বাবার কোলে ওঠে, আম্মুর কোলে ওঠে এবং বাবার কোলে ওঠে, দাড়ি ধরে টানে, বাবা দাড়ি আছে, এবং গালে মুখে ছোট্ট করে তার তুলতুলে নরম হাত দিয়ে মারে। বাবা খুব খুশি, আমার সন্তান হাত নাড়ানো শিখেছে, আমার দাড়ি টেনে দিচ্ছে, এবং গল্পও তো করে তার ওয়াইফের কাছে, প্রতিবেশীর কাছে, যে জানো আমার বাচ্চা না আমার আজকে দাড়ি ধরে টেনেছে। ব্যাপারটা খুবই আনন্দের, যখন বাচ্চার বয়স ছিল 3 বা 4 বছর। কিন্তু ভাবো তো, এই বাচ্চাটাই যখন 15 বা 20 বছর হবে এবং যদি বলে বাবা আমি তোমার কোলে চড়বো এবং তোমার দাড়ি ধরে টানবো আর আমার হাত দিয়ে তোমার গালে মারবো, এবার বলো, একই ঘটনা যেটা 3-4 বছরে হয়েছিল খুব স্বাভাবিক, এবার এই 15-20 বছরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেটা অস্বাভাবিক এবং এটা বেয়াদবি, মানানসই নয়। আমি যেটি বলতে চাই, ভুলেরও একটা ধরন আছে। তুমি কোনোভাবেই এত বড় ভুল করতে পারো না এবং এই ভুল করার পর তুমি সরি বললেও কোনো ক্ষমা নেই, রাইট? সো আমি বলবো প্রিকশন ইজ দ্য মেইন ফ্যাক্ট। সাবধানতাই হচ্ছে মূল বিষয়, এটা জানতে হবে তোমাদের। সো এটা হ্যাপেন করতে পারবে না, তোমাকে অবশ্যই কস্ট করতে হবে। জানতাম না ইত্যাদি, তাই তো জেনে নিলাম, ব্যাস এইটুকুই। স্লিপ মানে ঘুমানো, পুট টু স্লিপ। আমরা যদি ঘুমানোটাকে প্যাসিভ ইউজ করতে চাই, কখনো বলতে পারবো না দ্য বেবি ওয়াজ স্লেপ্ট, না, আমরা ওই ক্ষেত্রে পুট টু স্লিপ ইউজ করবো। দ্য বেবি ওয়াজ পুট টু স্লিপ মানে বাচ্চাটিকে ঘুমিয়ে দেওয়া হয়েছিল। এখন বাই হার মাদার এটা দিতে পারো, সেটা প্রয়োজন হলে দেবে, আর না হলে দেবে না। কোন ক্ষেত্রে দেবে না আমি তো অনেকবার বললাম। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে এই যে ভার্বগুলো, যেগুলোর আসলে প্যাসিভ করা যাচ্ছে না, তার পরিবর্তে যেটা ব্যবহার করছে, যে অ্যারো চিহ্ন দিয়ে, দেখো অ্যারো দেওয়া আছে তারপর এটা, তো যেটা ব্যবহার করা যাচ্ছে না, যে ভার্বগুলো, এই পাশে যে ভার্বগুলো, এগুলোর নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। ছোট্ট করে মনে রাখো, ইনট্রানজিটিভকে কৌশলে আমরা ট্রানজিটিভ করেই তার কিন্তু প্যাসিভ করছি, রাইট? যেমন এই বাক্যটা দেখো, যদি এমন একটি বাংলা বাক্য তোমাকে দেওয়া হতো, সৈন্যটি যুদ্ধে নিহত হয়েছিল মানে মারা গিয়েছিল, তাহলে না জানলে তুমি কি করে ফেলতে? দ্য সোলজার ওয়াজ কিল্ড না দিয়ে তুমি হয়তো এখানে ডাইড দিতে, রাইট? ওয়াজ ডাইড ইন দ্য ব্যাটল, হয়তো বা প্রাথমিক লেভেলে এটা করতে, বাট কোনোভাবে করা যাবে না। ডাই একটি ইনট্রানজিটিভ ভার্ব। তুমি যদি বলতে চাও মারা গিয়েছিল বা নিহত হয়েছিল, কৌশলে তোমাকে সেই জায়গাটা রিপ্লেস করতে হবে কিল দিয়ে, বিকজ কিল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রাইট? তার মানে এই পাশের ভার্বগুলো হচ্ছে প্যাসিভের জন্য একেবারেই বলবো যে রেড অ্যালার্ট, এটা করা যাবে না। চেঞ্জ করতে চাইলে তার পাশাপাশি এইরকম অর্থ প্রদানকারী আমরা ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে? আর কয়েকটা ভার্ব দেখি আমরা। আচ্ছা, এরপরে গো, তোমরা জানো গো ইনট্রানজিটিভ, তার পরিবর্তে আমরা সেন্ড ইউজ করব। বাংলাটা খেয়াল করো, তাকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আমি কি করলাম? হি ওয়াজ সেন্ট, এই যে সেন্ট থেকে হি ওয়াজ সেন্ট টু ঢাকা। 5 নম্বর দেখো, কাম মানে আসা। নো, এটা ব্যবহার করা যাবে না, আমাকে ইনভাইট তার আগে ইউজ করতে হবে। তাকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সো দেখো, হি ওয়াজ ইনভাইটেড টু, দেখতে হবে কি ব্যবহার হচ্ছে, হি ওয়াজ ইনভাইটেড টু। কামকে আমি রেখেছি, তবে সেটা প্যাসিভ ভয়েসের ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে নয়, ওটা ইনফিনিটিভ হিসেবে, রাইট? এবার দেখো অ্যারাইভ মানে পৌঁছানো। পণ্যগুলো সময় মতো আনা হয়েছিল বা সময় তো পৌঁছেছিল। এখন কেউ যদি এরকম করো যে সময় তো পৌঁছেছিল, অ্যারাইভড, অ্যারাইভড, এই মারাত্মক ভুল। ওই ভুলটা ওইরকম যে 3-4 বছরের সন্তান যেমন 15-20 বছরের সন্তান হয়ে বাবার দাড়ি ধরে টানাটানি করে, এইরকম একটা অপরাধ। সো এইরকম অপরাধকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। সো তোমাকে এখন থেকে সাবধান হতে হবে। অ্যারাইভের পরিবর্তে তুমি সেখানে ব্রিং ইউজ করো, ব্রিং থেকে ব্রট। আচ্ছা, আমি জানতে চাই আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে, এই মুহূর্তে আলোচনা কি খুব কঠিন মনে হচ্ছে? তোমার কি মনে হয় এর থেকেও তোমাকে সহজ করে কেউ বোঝাবে? মোটেই না। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো আজকের পুরো আলোচনাটাকে তুমি যদি আরো গ্রিপে নিয়ে আসতে চাও, একবার সহজ করতে চাও, কোথা থেকে প্র্যাকটিস করবে। এরপরে 7 নাম্বার দেখো, স্টে। স্টে মানে হচ্ছে থাকা। নো, স্টে আমরা প্যাসিভ ইউজ করতে পারবো না, তদস্থলে আমরা কিপ ব্যবহার করব। অসুস্থতার কারণে তাকে বাসায় রাখা হয়েছিল বা বাসায় থাকতে হয়েছিল। হয়তো যদি আমি এখানে থাকতে বলতাম, থাকতে হয়েছিল, তাহলে তোমার মনে হবে যে হি ওয়াজ স্টেইড। নো,
আমি বাংলায় থাকতে বললেও তোমাকে ইংরেজিতে লিখতে হবে কিপ মানে রাখা, কিপ থেকে কেপ্ট। হি ওয়াজ কেপ্ট অ্যাট হোম ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে তাকে বাসায় থাকতে হয়েছিল। সিট মানে বসা, না এসিএটি সিট, এইটাকে তোমার ব্যবহার করতে হবে। এই সিট বসা, এটা ইনট্রানজিটিভ। সিট মানে আসন গ্রহণ করা, এটা কিন্তু ট্রানজিটিভ। সো দ্য গেস্টস ওয়ার সিটেড নিয়ার দ্য স্টেজ, অতিথিদের মঞ্চের পাশে বসানো হয়েছিল। নাম্বার 9, রাইজ, ওঠা বা উদয় হওয়া। এটাকে আমরা রেইজ হিসেবে বলবো, যে পতাকাটি ওঠানো হয়েছিল। সো দ্য ফ্ল্যাগ ওয়াজ রেইজড অ্যাট সানরাইজ, সূর্যোদয়ে পতাকাটি উত্তোলন করা হয়েছিল। আশা করি ভার্বগুলোর ব্যাপারে খুব সচেতন হবে। এরপর নাম্বার 10, ফল। ফল মানে পড়ে যাওয়া, আবার ড্রপ মানেও পড়ে যাওয়া অর্থ বোঝায়। তো ফল দিয়ে আমরা প্যাসিভ করতে পারবো না। দ্য বল ওয়াজ ফল, ফেল, ফলেন, এরকম ফলেন দিতে পারবো না, আমাকে দিতে হবে দ্য বল ওয়াজ ড্রপড অ্যাক্সিডেন্টালি, বলটি ভুলবশত পড়ে গিয়েছিল। হ্যাঁ, যদি লিখে ফেলতে দ্য বল ওয়াজ ফলেন, তাহলে কি না এক ভুল হয়ে যেত। অ্যাপিয়ার মানে প্রকাশ পাওয়া, হ্যাঁ, দৃশ্যায়ন হওয়া, এটার পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে শো। হি ওয়াজ শোন বিফোর দ্য জাজ, তাকে বিচারের সামনে উপস্থিত করা হয়েছিল। তাকে বিচারের সামনে উপস্থিত করা হয়েছিল, তুমি বলতে পারবে না হি ওয়াজ অ্যাপিয়ার্ড, নো। স্কেপ পালিয়ে যাওয়া, সেই জায়গায় তুমি রিলিজ ইউজ করবে। বন্দিকে পুলিশ মুক্তি দিয়েছিল, হ্যাঁ, এই মুক্তি দেওয়ার জন্য তুমি স্কেপ নয়, সেখানে রিলিজ ইউজ করবে। দ্য প্রিজনার ওয়াজ রিলিজড বাই দ্য পুলিশ। এক্সিস্ট, অস্তিত্বে থাকা, এর পরিবর্তে তুমি ব্যবহার করবে ক্রিয়েট বা ইস্টাবলিশ। এই শহরে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়েছিল, তো আর নিউ ব্রাঞ্চ ওয়াজ ইস্টাবলিশড, বা এই শহরে নতুন একটা শাখার অস্তিত্ব ছিল। ধরো কথার কথা, এই অস্তিত্ব কথাটিও যদি আমি ব্যবহার করতাম, তাও তোমাকে ক্রিয়েট বা ইস্টাবলিশ কথাটি ব্যবহার করতে হতো। মূল কথা, এই পাশে যে শব্দগুলো দেখালাম সেগুলো প্যাসিভে আমরা ব্যবহার করব না। করতে যদি চাই সম ধরনের অর্থ, তাহলে ডান পাশেগুলো ব্যবহার করব। আশা করি আমরা ব্যবহার করতেও অভ্যস্ত হব প্যাসিভ, আবার কোনো কোনো ক্ষেত্রে প্যাসিভের ব্যাপারে সাবধানও হব। এবার আমরা একেবারে বাস্তব একটা প্রয়োগ দেখব, মানে যা শিখলাম প্যাসিভ ভয়েস, একটা অনুচ্ছেদ দেব, মনে মনে তুমি এমন কথা লিখছো, বলছো, বা কোনো পরীক্ষায় এসেছে, তুমি সেটা ট্রান্সলেশন করতে চাইছো, কিভাবে করবে সেটা আমরা দেখব। কিন্তু তার পূর্বে আমি বলবো যে ক্লাসটি শেষ করেই তোমরা একটা হোমওয়ার্কে চলে যাবে। তোমরা সবাই হাতে বইটা নিয়ে নাও, আমি বইটা খুলে ফেলছি। ওয়েল, এই হচ্ছে চ্যাপ্টার 7, প্যাসিভ ভয়েস ইন রাইটিং। এটা মানে এত গুরুত্বপূর্ণ একটা লেসন। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা চ্যাপ্টার 7 খুলে ফেলবে ক্লাসটি শেষ করেই। 2টা হোমওয়ার্ক, প্রথমে তোমরা এটা পড়া শুরু করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ড লিস্ট, যেগুলো আমি দিয়েছি আজকে প্রথমে। তো এখানে একটা বাক্যতে কোন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয় এত চমৎকারভাবে এখানে বলা আছে, যেসব ক্ষেত্রে আমি তো তোমাদেরকে হয়তোবা অল্প কয়েকটা দিয়েছিলাম, তাই না? আমি অল্প কয়েকটা দিয়েছিলাম, কিন্তু এখানে আরও বিস্তারিত পাবে কোন ক্ষেত্রে। তোমাদেরকে পড়ার আমি ধরনটা বলে দিচ্ছি, যে গতরাতে ব্যাংকটি ডাকাতি হয়েছিল, দ্য ব্যাংক ওয়াজ রোপড, এইভাবে আন্ডারলাইন করবে। ডাকাতি হয়েছিল, আচ্ছা, গত মাসে গোদামটি আগুনে পড়ে গিয়েছিল, সো দ্য ওয়্যার হাউস ওয়াজ বার্নড বা বার্ন, এই জায়গাটায় আন্ডারলাইন করবে। বাংলাটা পড়বে, অনুধাবন করবে, অন্যের দ্বারা ঘটেছিল, কোনটাকে সাবজেক্ট করা হচ্ছে, আমার ভার্বের কি অবস্থা, এভাবে প্রতিটা জায়গায় যতগুলো সেন্টেন্স আছে তুমি সবগুলো একবার দাগাতে থাকবে। দেখবে কোন কোন ক্ষেত্রতে সুন্দর করে বলা আছে, কোন কোন ক্ষেত্রতে কর্তার চেয়ে কাজের উপর যখন বেশি গুরুত্ব দেওয়া হয়। ওই যে আমি প্রথমে যেটা বললাম, ওইখানে তো আমি 1-2টা উদাহরণ দিলাম, কিন্তু এখানে দেখো কত উদাহরণ, এবং সেটার আন্ডারে আরও কত কিছু থাকতে পারে। প্রতিটা বাক্য তুমি পড়বে এবং অনেকবার। আমার ট্রান্সলেশন দেখলে এখনও, আমি যে বারবার বলেছি, ট্রান্সলেশন দেখলেই আমার পড়ার খুব নেশা হয়, আমার মনে হয় যে আমি পড়তে থাকি। আর এই জন্য আমাকে বিশেষ করে ট্রান্সলেটেড যে বুকসগুলো বা পাশাপাশি আছে, ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কারণ একটা জিনিস তুলনা করা যায়, যে আসলে পরীক্ষা নিরীক্ষার ইংরেজিটা কি, এক্সপেরিমেন্টস, পাশাপাশি তুলনা করছি। আর তত্ত্বটি নিশ্চিত হয়েছে, তত্ত্বটির ইংরেজি কি, হাইপোথেসিস। তো এইরকম যে ব্যাপারটা,
তুলনা করা যায়। এই জন্য আমি ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ কাছাকাছি থাকলে ট্রান্সলেশন পড়তে আমি কোনো দ্বিধা করি না। সো তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করে ফেলা, এরপরে মোর প্র্যাকটিস, ব্যাস মোরের ভিতরে যেগুলো আছে সেগুলো পড়তে শুরু করবে। অনেক এক্সাম্পল দিয়েছি যাতে করে পুরো বিষয়টা তোমাদের ভিতরে ক্লিয়ার একটা ভাব চলে আসে। আমি আবার রিপিট করছি, রুল দিয়ে কখনো তুমি কিছু শিখতে পারবে না, তোমাকে বাস্তব প্রয়োগে যেতে হবে, ঠিক আছে? সো এটি তোমাদেরকে বলা থাকবে, তোমরা পড়তে থাকবে। আলোচনা শেষে আমরা মোটামুটি একটা বাস্তব প্রয়োগ দেখব। কি দেখতে চাই নাকি তোমরা ক্লান্ত হয়েছ? একটু কমেন্টে জানাও। আলহামদুলিল্লাহ, তোমরা যারা শুরু থেকে এখন পর্যন্ত লেগে আছো, লেগে থাকার ব্যাপারটি মোটেই সহজ নয়। প্রথম দিন যতজন শুরু করেছিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে প্রতিটা ক্লাসে ঝরতে ঝরতে আজ পর্যন্ত তোমরা এ সংখ্যক জন রয়েছ। নিঃসন্দেহে এটা একটা বড় প্রাপ্তি, শুকরিয়া আদায় করার মতো বিষয়। সর্বদাই তোমরা কৃতজ্ঞ চিত্তে মহান আল্লাহর কাছে বলবে প্রতিটা মুহূর্তের জন্যই। তুমি যে পেরেছ, আলহামদুলিল্লাহ, এই কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করবে। ওকে, সো আমরা বাস্তব প্রয়োগটা একটু দেখতে চাই, তাই তো? তো চলো আমরা একটু দেখি। ওয়েল, এই হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগের জায়গা, বাস্তব প্রয়োগ প্যাসিভ ভয়েস। আচ্ছা, তোমরা অন্য কোনো সময় সম্ভব হলে একটু ট্রাই করবে যে এই ধরনের একটা তোমরা অনুচ্ছেদ বা একটা প্যাসেজ থাকলো, তোমাকে পরীক্ষা দেওয়া হলো, তুমি ট্রান্সলেশন করতে পারছো কিনা। ওকে, তো আমরা একটু সরাসরি শুরু করি। আগামীকাল আমাদের কলেজে একটি কর্মশালার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে। উদ্বোধনী বক্তব্য অধ্যক্ষের দ্বারা প্রদান করা হবে। অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হবে। পুরো অনুষ্ঠানটি ভিডিওতে ধারণ করা হবে, তবে ব্যক্তিগত লাইভ স্ট্রিমিং নিশ্চিত থাকবে। মোবাইল ফোন দিয়ে কেউ কোনো ভিডিও করতে পারবে না, কর্তৃপক্ষই সেটি ভিডিও ধারণ করবে। ওয়েল, এইটাকে আমরা যেটা করতে পারি, এই সেন্টেন্স ওয়াইজ একটু ভেঙে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে একসাথে জোড়া লাগাবো, একই কথাই, এমন কিছুই না, কোনো পার্থক্য নেই। সো এর মাঝে একটা বাক্য যাবে, এই বাক্য একটা, এটা একটা, এটা, এবং সবশেষে এটা একটা। আচ্ছা, আগামীকাল আমাদের কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। তাহলে কর্মশালা ওয়ার্কশপ, ওয়ার্কশপ আয়োজন করা হবে, সরি হয়েছে না, হবে মানে ফিউচার টেন্স, তার মানে উইল একটা বি দেবো আমি, প্যাসিভ ভয়েস, উইল বি অর্গানাইজড। উইল বি অর্গানাইজড কোথায় করা হবে? অ্যাট আওয়ার কলেজ, আমাদের কলেজে করা হবে। ছোট স্থানগুলোতে অ্যাট বসে, অ্যাট আওয়ার কলেজ, কবে সেটা? টুমোরো। হয়ে গেল, আ ওয়ার্কশপ উইল বি অর্গানাইজড অ্যাট আওয়ার কলেজ টুমোরো। আগামীকাল আমাদের কলেজে একটি কর্মশালার আয়োজন করা হবে। এই যে উইল বি অর্গানাইজড, এটা একেবারে প্যাসিভ ভয়েস এবং এটি স্ট্যান্ডার্ড। শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে, তাহলে নিবন্ধন ফিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো দ্য রেজিস্ট্রেশন, তাই না? রেজিস্ট্রেশন ফি, REGIS, বানানটা REGIS হবে, তাই না? রেজিস্ট্রেশন, ঠিক আছে। দ্য রেজিস্ট্রেশন ফি মওকুফ করা হয়েছে। হ্যাজ বিন করা হয়েছে মানে পারফেক্ট টেন্স, হ্যাজ বিন। মওকুফে ইংরেজি কি? ওয়েব। আর যেহেতু পাস্ট পার্টিসিপল, এই জন্য ওয়েবড। জানতাম না, আজকে জেনে নিলাম মওকুফ করার ইংরেজি হচ্ছে ওয়েভ, রাইট? সো দ্য রেজিস্ট্রেশন ফি হ্যাজ বিন ওয়েভড, মওকুফ করে দেওয়া হয়েছে। কাদের জন্য? বলা হচ্ছে ফর দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্টস। দ্য রেজিস্ট্রেশন ফি হ্যাজ বিন ওয়েভ ফর দ্য স্টুডেন্টস। সুন্দর হলো, এবং এটা যে প্যাসিভ তার প্রমাণ হচ্ছে এটা। এই জাতীয় বাক্যগুলোকে তুমি অ্যাক্টিভে করতেই পারবে না, করলে এত সুন্দর অর্থ কোনোভাবেই আসবে না। আবার দেখো, উদ্বোধনী বক্তব্য অধ্যক্ষের দ্বারা প্রদান করা হবে। উদ্বোধনী বক্তব্য, সো উদ্বোধনী বক্তব্য ইংরেজি করো, মূল জিনিসটা ইনঅ্যাগুরাল স্পিচ, অর্থাৎ উদ্বোধনী বক্তব্য প্রদান করা হবে মানে ভবিষ্যতে হবে। সো উইল বি, এখানে প্রদান মানে গিভ নয়, ডেলিভার। এটা জানতে হবে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সেটা ডেলিভার ইউজ করতে হয়। সো ডেলিভার, দ্য ইনঅ্যাগুরাল স্পিচ উইল বি ডেলিভার্ড। কে দিবেন? এইখানে বাই দেওয়াটা বাধ্যতামূলক। কার দ্বারা? বাই দ্য
প্রিন্সিপাল। তাহলে এখান থেকে একটা বিষয় আমি শিখে নিই যে কোনো কোনো সময় বাই না দেওয়াটা যেমন স্ট্যান্ডার্ড হচ্ছে, কোনো কোনো সময় বাই দেওয়াটা শুধু স্ট্যান্ডার্ড নয়, অর্থের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ এখানে বলাই হয়েছে অধ্যক্ষের দ্বারা, এটা তোমাকে দিতে হবে। না হলে যদি না দাও অর্থটা এসে যাবে এই ডেলিভারটা কে দিয়েছিল, অধ্যক্ষ নাকি মানে কি বলে যে অন্য কোনো সহকারী টিচার নাকি অন্য কেউ। দ্য ইনঅগুরাল স্পিচ উইল বি ডেলিভার্ড বাই দ্য প্রিন্সিপাল। পরে বাক্য বলা হচ্ছে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হবে। তাহলে কি প্রদান করা হবে? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্টিফিকেটস। দ্য সার্টিফিকেটস বলতে পারো, দ্য সার্টিফিকেটস, অংশগ্রহণকারীদের এই জন্য সার্টিফিকেটস দেওয়া হবে। তার মানে এটাও ফিউচার টেন্স। উইল বি এখন এখানেও গিভ নয়, সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এগুলোকে অ্যাওয়ার্ড বলা হয়। অ্যাওয়ার্ডেড, AWARD, হ্যাঁ ডি লাগবে। সো এখানে সার্টিফিকেটস উইল বি অ্যাওয়ার্ডেড দেওয়া হয়েছিল, কাদেরকে দেওয়া হয়েছিল? টু দ্য অংশগ্রহণকারীদেরকে। সো টু দ্য পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস। সার্টিফিকেটস উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য পার্টিসিপেন্টস। ডান। এটাও প্যাসিভ ভয়েস, তার প্রমাণ দেখো, এটা প্যাসিভ ভয়েস, আমি বোল্ড করছি, করে দিই। আরেকটি শেষ বাক্য, পুরো অনুষ্ঠানটি ভিডিওতে ধারণ করা হবে। পুরো অনুষ্ঠানটি ভিডিওতে ধারণ করা হবে, তার মানে দ্য এন্টায়ার প্রোগ্রাম হতে পারে অথবা ইভেন্ট হতে পারে। দ্য এন্টায়ার ইভেন্ট, পুরো প্রোগ্রামটা কি ধারণ করা হবে। সো ফিউচার টেন্স উইল বি রেকর্ডেড। সো দ্য এন্টায়ার ইভেন্ট উইল বি রেকর্ডেড, পুরো অনুষ্ঠানটি ধারণ করা হবে কোথায়? ভিডিওতে। সো অন ভিডিও, ভিডিওতে, কোনো কিছুতে অন ভিডিও, রাইট। তবে ব্যক্তিগত লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করা হয়েছে। তবে মানে কি? এখানে বিপরীত কথা, অতএব বাট। কিন্তু, তবে, এই কিন্তুর মতোই অর্থ দেবে বাট, এই জন্য বাট দিতে হবে। অনেকে বোঝে না তবের জন্য বাট আমি কেন নিলাম, এটাই প্র্যাকটিসের মধ্যে দিয়ে পূর্ণতা আসবে। বাট বলা হচ্ছে যে পার্সোনাল, মানে ব্যক্তিগত লাইভ স্ট্রিমিং, পার্সোনাল লাইভ স্ট্রিমিং কি করা হবে? নিষিদ্ধ করা হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাজ বিন, নিষিদ্ধ করা মানে প্রোহিবিট, আর পাস্ট পার্টিসিপল প্রোহিবিটেড। The entire event will be recorded, passive voice, on video, personal live streaming has been prohibited. এই পাশেও প্যাসিভ। মজার বিষয় লক্ষ্য করে দেখো, এখানে যতগুলো বাক্য ছিল সবগুলো প্যাসিভে করা। এখানে আমি তোমাদেরকে কৌশল আমি দিয়েছি, তোমাদের অনুচ্ছেদে সবগুলো বাক্য এরকম প্যাসিভ হবে এর কোনো মানে নেই, বাট আমি দেখাতে চেয়েছি এই বাক্যগুলোকে তুমি অ্যাক্টিভে করলে কোনোভাবেই জুৎসই অথবা স্ট্যান্ডার্ড মিনিং আসবে না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছ যে লেখার ক্ষেত্রে দ্য পাওয়ার অফ প্যাসিভ ভয়েস কতটা, এবং যা যা বললাম, বিশেষ করে হোমওয়ার্ক দিলাম, সেগুলো অবশ্যই তোমরা শেষ করবে, তাহলে আজকের এই লেসনটার পূর্ণতা আসবে। লম্বা সময় ধরে ক্লাস নিলাম, এনজয় করছো কিনা সেটি একটু জানাও। সাথে আরেকটি বিষয় একটু জানাও তো আমাকে, বিশেষ করে তোমরা যারা টিকে আছো শেষ পর্যন্ত। আমি টিকে থাকার কথাই বলবো, কারণ শুরু থেকে এ আয়োজনে শেষ পর্যন্ত টিকে থাকা অনেক বেশি কঠিন। আর যারা টিকে থাকতে পারেনি তাদের জন্য তোমাদের কোনো বার্তা আছে কিনা? তোমাদেরই ফ্রেন্ড, তোমাদেরই সহপাঠী যারা এই আয়োজনে যুক্ত হয়েছিল প্রথম দিন এক বুক স্বপ্ন নিয়ে, কিন্তু তারা তোমাদের সাথে আজ পর্যন্ত থাকতে পারেনি, তাদের জন্য বিশেষ কোনো বার্তা আছে কিনা একটু জানাও। পুরো আয়োজনটা দেখে তোমার এটা মনে হচ্ছে কিনা যে শেখার আছে অনেক কিছু, জানতে হবে অনেক কিছুই, আর সব কিছুর সংমিশ্রণেই একটা সাধারণ লেখা হয়ে ওঠে অসাধারণ। তোমাদের কমেন্টের দিকে তাকিয়ে তোমাদের কথার সব কিছু শুনতে শুনতে তোমাদের স্মৃতিমাখা তোমাদের কমেন্টগুলো মনের কোটরে রাখবো বলে শেষ করবো আজকের আয়োজনটি। তার আগে যে কথাটি লেখে আমরা সবাই তৃপ্তি পেতে চাই, একটা পূর্ণতায় পৌঁছাতে চাই, এবং সেটা কি? ইয়েস, সেটি হচ্ছে জার্নি। কত বলো তো? 16। আলহামদুলিল্লাহ, সেটি ডান। সাথে এটিও জানো তো, প্রথম দিন থেকে প্রতিটা দিনই আল্লাহ তোমাকে লেখার সক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, একটু জানাও।
তাহলে শেষ করে আজকের আয়োজনটি আগামী শুক্রবার অর্থাৎ কালকে একটা লম্বা সময় পাচ্ছ, পুরো সময়টাই রিভিশনের সময়, বিকজ শনিবারে কিন্তু আবার ক্লাস রয়েছে। তার মানে মোটামুটি আগামী সপ্তাহের ভিতরে আমাদের আয়োজনটা শেষ হতে চলেছে, তাই না? যেমন ধরো শনিবার একটা ক্লাস, আল্লাহ যদি চায়, রবিবার একটা ক্লাস, মঙ্গলবার এবং তারপরে বৃহস্পতিবার। দ্যাট মিন্স আগামী বৃহস্পতিবার আমাদের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি। মহান আল্লাহর কাছে আমরা সেটাই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, দীপন্ত বর্মনে একটি কথা বলেছ, ধীরে ধীরে ট্রান্সলেশনের প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এটি আমার লক্ষ্য ছিল, তোমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া। এরপর তুমি তোমার পথ আবিষ্কার করবে। ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।